স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের খনির মজুদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে বিদেশ থেকে কয়লা এনে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যকে সঠিক বলে স্বাগত জানিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে তাদের আন্দোলনের আংশিক প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেছেন তারা। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা করে দীর্ঘদিন আন্দোলন করে আসছে জাতীয় কমিটি। খনি থেকে কয়লা উত্তোলন পদ্ধতি নিয়ে রয়েছে দীর্ঘ বিতর্ক। এই অবস্থায় সরকারের শীর্ষ পর্যায় থেকে এই প্রথম জানানো হলো কয়লা নীতি নিয়ে তাদের অবস্থানের কথা। এই পরিপ্রেক্ষিতে আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। উত্তোলন না করে আমদানি কি আমাদের জন্য লাভজনক? কয়লা আমদানির অবকাঠামো আমাদের আছে কিনা? সরকারের কয়লা নীতি চূড়ান্ত হবে কবে? কয়লা ব্যবহার না করে মজুদের সিদ্ধান্ত কতটা যৌক্তিক? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত ও প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠান 16232 এই নম্বরে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন মনসুর, আছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো সিলেটের কয়লা আমদানি গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ফালাউদ্দিন আলী আহমেদ, আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আবদুল্লাহ এবং খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। স্বাগত আপনাদেরও। অতিথিদের সাথে কথা বলার আগে কয়লা মজুদ প্রসঙ্গে জয়পুরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আজকের বক্তব্য নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। প্রায় এক যুগ পর জয়পুরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শহর জুড়ে সাজ সাজ রব। জয়পুরহাট পৌঁছে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন খনি, খনিজ এবং ধাতব সম্পদ গবেষণার জন্য দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির 7 একর জমির ওপর 2001 সালে শুরু হওয়া এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, সরকার গবেষণার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই যুগটাই হচ্ছে বিজ্ঞানের যুগ, আর বিজ্ঞানকে আমাদের প্রাধান্য দিতেই হবে। আর সেই বিজ্ঞান এগোতে পারবে যদি গবেষণা আমরা ভালোভাবে করতে পারি। কিন্তু দুর্ভাগ্য যে অতীতে গবেষণাকে সব থেকে বেশি অবহেলা করা হয়েছে। আমাদের সময় আমরা গবেষণার উপর সব থেকে গুরুত্ব দিয়েছি। তরুণ প্রজন্মকে গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিবেশের ক্ষতি করে খনিজ সম্পদ উত্তোলন করবে না। আমরা কিন্তু সবকিছুই কাজে লাগাতে পারি পরিকল্পিতভাবে, তবে পাশাপাশি এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে ঘন বসতিপূর্ণ দেশ আমাদের, কাজে যে কোনো পদক্ষেপই আমরা নেই না কেন আমাদের খুব চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমাদের দেশের মানুষগুলি যেন কোনো রকম কষ্ট না হয়। অধ্যাপক হোসেন মনসুর, আপনার কাছে জানতে চাইছিলাম যে জ্বালানির একটি সাংঘাতিক চাহিদা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী কয়লা যে ভবিষ্যতের জন্য মজুদ রাখতে বলছেন এবং ভবিষ্যতের প্রযুক্তির জন্য অপেক্ষা করতে বলছেন, পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে বিষয়টি আমাদের সামর্থ্যের অভাব বলে আপনার কখনো মনে হয়েছে কিনা? প্রধানমন্ত্রীকে যেরকম একটি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে ঠিক মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন অত্যন্ত সুচিন্তিত ভাবে উনি বলেছেন। কারণ এখানে কয়লা উনি যেটা উল্লেখ করলেন ঘনবসতিপূর্ণ এলাকা, কারণ জনগণের নির্বাচিত সরকার, এটা বাস্তবতা আনতে হবে। দ্বিতীয়ত উর্বর জমি এবং কয়লা স্তরগুলোর উপরে আছে পানির স্তর, এই বিষয়গুলো। এবং যে কোনো জায়গায় যদি কয়লা তোলা হয় তাহলে পরিবেশের উপরে বড় ধরনের একটা বিপর্যয় ঘটে। তবে কয়লা উত্তোলন করতে চাইলে এখনই উত্তোলন করতে পারবে না, কারণ যে ভিশন 2021 যেটা আছে সেখানে বলা আছে যে 2030 সালের ভিতরে আমাদের নিজস্ব কয়লা থেকে 8000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে এবং তাতে কয়লার প্রয়োজন হবে হলো 26 মিলিয়ন মেট্রিক টন প্রতি বছর। এবং তার জন্য 2টা উন্মুক্ত খনি দরকার এবং 4টা আন্ডারগ্রাউন্ড মাইন দরকার। এটা হলো পরিকল্পনা, এটা হলো মাস্টার প্ল্যান বিদ্যুৎ সেক্টরের, পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানে যেটা আছে, এটা হলো পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানে এই জিনিসটা আছে। কিন্তু এটা তো এখনকার জিনিস না, এটা হলো অনেক পরের ব্যাপার, কারণ এটা তো অবশ্যই এই মুহূর্তের কোনো ব্যাপার না। আরেকটা জিনিস যে কোনো আমি বলি ভবিষ্যৎ বলতে তো আগামীকালে বোঝায়, ভবিষ্যৎ বলতে 1 বছর পরে বোঝায়, নতুন প্রজন্ম বলতে তো আগামীকাল যে জন্মগ্রহণ করবে সেটাও বোঝায়। উনি তো বলেন না যে এত বছর পরে। আরেকটা জিনিস হলো যে
না, এখানে এটা স্যার একটু বুঝতে পারলাম না। হ্যাঁ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতের প্রজন্মের জন্য আসলে কি আগামীকাল বা নিকট ভবিষ্যৎ বুঝিয়েছেন? এটা তো উনি বলতে পারবেন, কিন্তু এখানে তো বিষয়টা হলো যে আমাদের কয়লা এই মুহূর্তে আমরা তুলতে পারবো না, কারণ কয়লা তোলার যে প্রস্তুতি সেটার জন্য যে কয়লা তুললেই তো হবে না, কয়লা তো বিদেশে রপ্তানি করা যাবে না, রপ্তানি করা যাবে না। সুতরাং আমাদের কয়লা তোলার জন্য একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার, অন্যদিকে কয়লা ব্যবহারের জন্য অবকাঠামো তৈরি করা দরকার। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বর্তমানে স্যার এটা যে যদি সমস্ত এখন শুরু বিদ্যুৎ না হয় কবে কেন্দ্রগুলো শুরু হবে? যে এখন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো হবে সেটা তৈরি করার জন্য বিদেশ থেকে কয়লা আমদানি করার কথা উনি বলছেন। কারণ নির্বাচিত সরকার জনগণের এখানে আস্থা নিয়ে এবং জনগণের কথা বিবেচনা করে, পরিবেশের কথা বিবেচনা করে এবং লাভ ক্ষতির হিসাব করেই তো কয়লা তোলার পরিকল্পনা আসতে পারে। অধ্যাপক আনু মোহাম্মদ, প্রধানমন্ত্রীর বক্তব্যকে আপনি সঠিক বলে মনে করেন? প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কয়েকটা দিক আছে, তার মধ্যে আপনারা স্বাগত জানিয়েছেন হ্যাঁ, প্রধানমন্ত্রীর বক্তব্য। স্বাগত জানিয়েছে এবং তার সঙ্গে আরো কিছু বক্তব্য আমরা বলেছি। এখানে কয়েকটা দিক আছে। একটা হচ্ছে যে স্যার আপনি যদি একটু অনুমতি দেন, একটু যদি বিষয়টা প্রধানমন্ত্রী বলেছেন কয়লা ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকুক, এই কয়েকটা বিষয়টি আপনি বক্তব্য আছে তো? এই বিষয়টি আপনি না, agree করেন? এত এইভাবে ভাগ করা যাবে না। ঠিক আছে। কয়লা প্রথমত হচ্ছে যে এখন উত্তোলন বন্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি মজুদ রাখতে বলেছেন। এর বিকল্প হিসেবে বলেছেন আমদানি করার কথা, কয়লা আমদানি করার কথা বলেছেন, এবং এটা বলেছেন যে আমাদের প্রযুক্তি যদি আরো বিকশিত হয় তাহলে কয়লা সম্পদ উত্তোলন না করেও ব্যবহার করা সম্ভব হতে পারে। প্রথমত আমরা যেটা মনে করি যে কারণে কয়লা উত্তোলন বন্ধ রাখা এখন সঠিক বলে আমরা মনে করি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে এই ফুলবাড়ি বড়পুকুরিয়া এই কয়লা সম্পদ নিয়ে খুবই অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠীর যে অপতৎপরতা চলছিল, তাতে এই কয়লা সম্পদ উত্তোলন হলেও এই কয়লা সম্পদ বাংলাদেশের কাজে লাগতো না। এবং এই কয়লা সম্পদ যেভাবে তাদের লুণ্ঠনের জন্য উত্তোলন করতে চাচ্ছিল তারা, তাতে আমাদের শুধুমাত্র অনেকেই বলেন যে ওই অঞ্চলের কিছু মানুষকে ক্ষতিপূরণ দিলেই তো হয়, কিন্তু পানি সম্পদের ক্ষতিপূরণ কে কাকে দেবে, কিংবা খাদ্য নিরাপত্তার ক্ষতিপূরণ কে কাকে দেবে? কিছু মানুষের শুধুমাত্র উদ্বাস্ত হওয়ার ব্যাপার না, আরো বিশাল ক্ষতি, যে ক্ষতি সামাল দেওয়ার ক্ষমতা বাংলাদেশের নাই। সুতরাং সেই বিষয়ে আমাদের একটা বক্তব্য সবসময় ছিল যে জাতীয় সংস্থা গঠন করা হোক, জাতীয় সংস্থা গঠন করে বাংলাদেশের কনটেক্সটে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, কিভাবে এই কয়লা সম্পদের আমরা সর্বোত্তম ব্যবহার করতে পারি, সেই বিষয়ে আমাদের নিজস্ব একটা সক্ষমতা তৈরি হোক। এটা যদি ধরেন আমরা 5 বছর ধরে এটা বলে আসছি, এটা যদি হতো তাহলে এতদিনে তার কিছুটা আমরা সুফল পেতাম। সেই কারণে এই প্রস্তুতির অভাবে এবং এরকম একটা বিপদের মুখে, এবং আপনারা জানেন, আমি এটা যোগ করতে চাই এখানে, সারা বিশ্বে এখন অর্থনৈতিক মন্দা এবং সমস্ত কিছুর পেছনে আমরা দেখি বেশ কিছু ফটকাবাজারি গ্রুপ যারা খুবই সক্রিয়। সেই ধরনের বেশ কিছু ফটকাবাজারি গোষ্ঠী বাংলাদেশের কয়লা নিয়ে শেয়ার বাজারে ব্যবসা করছে। এইরকম একটা কিংবা ইউএস এমবেসির অ্যাক্টিভিটি, সমস্ত কিছু মিলে এই ধরনের পরিস্থিতিতে কয়লা উত্তোলন বন্ধ রেখে সেই প্রস্তুতিটা নেওয়াটাই অনেক বেশি সঠিক। এবং ভবিষ্যতের প্রজন্ম, কয়লা সম্পদ মাটির নিচে থাকলে সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে না, পচেও যাচ্ছে না, এবং ভবিষ্যৎ প্রজন্ম, এইটার মালিক ভবিষ্যৎ প্রজন্ম, সুতরাং সেটাও যুক্তিযুক্ত। তবে এখানে একটা অংশ আমরা মনে করি যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি ভিত্তিক প্রকল্পের যে মাত্রায় পরিকল্পনা করা হচ্ছে সেই মাত্রায় প্রয়োজনীয় না। এখন আমরা যদি গ্যাস সম্পদ অনুসন্ধান উত্তোলনের বিষয়টায় যথেষ্ট জোর দেওয়া হয়, তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টের যে ধরনের, যে সংখ্যক এবং যে পরিমাণ, এবং যেটা নিয়ে আমদানির ব্যাপারে শঙ্কা তৈরি হয়েছে, সেই পরিমাণ কয়লা আমদানির আসলে প্রয়োজন হবে না। অধ্যাপক বদরুল ইমামের কাছে আসি, যে কয়লা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মজুদ থাকার যে আলোচনাটি এসছে সরকারের শীর্ষ পর্যায় থেকে, সেই বিষয়টির সঙ্গে আপনি একমত যে সরকার এটি আমার জন্য লাভজনক হবে? যে না, আমি আসলে এই বিষয়ের সাথে একমত না, এই কারণে যে আমাদের দেশের জ্বালানি সংকটের যে অবস্থা এখন, সেটা যদি আমরা গ্যাস দিয়ে মেটাতে পারতাম, যদি পেট্রোবাংলার চেয়ারম্যান আমাদেরকে শুধু নির্দিষ্ট করে বলতেন যে হ্যাঁ আমার কাছে গ্যাস আছে, আমরা গ্যাস দিয়ে আমি এই সমস্যার সমাধান করে দেবো, তোমরা কয়লা তুলো না, আমি তাহলে এই প্রধানমন্ত্রীর বক্তব্য সমর্থন করতাম। কিন্তু উনি সবসময় বলেন এবং সঠিকভাবেই বলেন যে পর্যাপ্ত গ্যাস বাংলাদেশে নাই, এবং গ্যাস কানেকশন কবে আবার দেওয়া শুরু হবে, ইন্ডাস্ট্রিতে কবে দেওয়া হবে, বাসাবাড়িতে কবে দেওয়া হবে, এগুলো সব বন্ধ আছে।
এটা এটা যে পেট্রোবাংলা বা সরকারের কোনো ফল্ট আমি সেটা বলবো না, এটার ফল্ট হচ্ছে আমাদের দেশে গ্যাসের যে স্বল্পতাটা, এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমাদের দেশে তেল নাই, তেল আমরা আমদানি করি প্রচুর টাকা খরচ করে। আপনি দেখেন গত 2001 থেকে 10 সময়ের মধ্যে আমরা যে পরিমাণ তেল আমদানি করতাম, এই বছরে 15,000 কোটি থেকে 20,000 কোটি টাকা তেল আমদানি করতাম। 2010-এর পর থেকে 11 এবং 12 এখন আমরা তেল আমদানি করি 40,000 কোটি টাকার। এটার কারণ হচ্ছে যে যেহেতু গ্যাসের স্বল্পতা হয়েছে, সুতরাং তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন না করলে আর উপায় ছিল না। এর ফলে হলো কি যে এই যে এক্সট্রা মানিটা গেল, এইটার ভার কিন্তু আলটিমেটলি জনগণের উপর আসলো। এবং এখন যদি আমরা দেশের কয়লা না তুলি, এবং যেটা বলা হচ্ছে যে আমদানিকৃত কয়লা দিয়ে আমরা যদি বিদ্যুৎ উৎপাদন শুরু করি, তাহলে আপনি প্রথমেই দেখেন যে এইটার যে খরচের যে ব্যবধানটা, আপনার দেশের কয়লা খরচ দিয়ে আপনি যদি তোলেন, তাহলে আপনি পার টন 100 বা $110 পার টন এই ধরনের খরচের মধ্যে আপনি ম্যানেজ করতে পারবেন, যেখানে আমদানিকৃত কয়লা আনলে আপনার 160-170 এক টনে ডিফারেন্সটা। সুতরাং খরচের একটা বিরাট মানে ব্যাপার আছে। যেভাবে এই তেলের খরচটা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে, আরেকবার এই কয়লা আমদানিকৃত কয়লা দিয়ে, কেবলমাত্র আমদানিকৃত কয়লা দিয়ে, আমি বলছি না কোনো কয়লা আমদানি করা যাবে না, অবশ্যই কিছুটা করতে হবে, কিন্তু সেটা করতে হবে আমাদের নিজস্ব যে কয়লা আছে সেটা উত্তোলন করে। তারপরে যে আমাদের সেখানেও একটা লিমিটেশন আছে। আমি অ্যাকচুয়ালি প্রফেসর আনু মোহাম্মদের সাথে একমত যে আমাদের দেশে বিরাট আকারে ওপেন পিট মাইন করে যে আমরা ওই যে মিলিয়ন কয়লা তুলবো, অতিরিক্ত কয়লা তুলবো, এশিয়া এনার্জি যেটা প্ল্যান করেছিল, এটা আমাদের দেশের জন্য হবে না। সেই কয়লা চলে যাবে বিদেশিদের পেটে। কিন্তু কথা হচ্ছে একেবারে তুলবো না, এটা একইভাবে কিন্তু একটা ভুল নীতি হয়ে যাবে, যে তাহলে আমরা করবোটা কি, আমরা কোথা থেকে কয়লা পাবো। সুতরাং আমার মতে আর আরেকটা জিনিস হচ্ছে যে কয়লা তোলা মানেই কিন্তু লোকজনকে সরানো এবং জনগণকে মানে দুঃখ দুর্দশার মধ্যে ফেলা না। ওপেন পিট মাইন করলে আপনার বিপুল পরিমাণ লোককে সরাতে হয়। এ বিষয়ে আনু মোহাম্মদ ওনারা যে আন্দোলন করেছেন, এটা একটা যোগ্য আন্দোলন, যে না এত বিপুল পরিমাণ লোককে সরিয়ে এবং পানির যে সমস্যা, সেটা একটা সমস্যার সৃষ্টি হবে। কিন্তু ওপেন পিট মাইনই তো কেবলমাত্র একমাত্র পদ্ধতি না। এখানে আন্ডারগ্রাউন্ড মাইনে আপনি যদি সঠিকভাবে কয়লা উত্তোলন করতে পারেন, তাহলে সে কয়লা ভালোভাবেই তোলা যেতে পারে। এবং আমাদের দেশে একটা কথা প্রচলন আছে চাইনিজদের মাইনিং প্রসেস দেখে, যে কেবলমাত্র 10% কয়লা উঠানো যাবে। চাইনিজরা যেভাবে কয়লা তুলছে, দ্যাট ইজ নট এ মডেল ফর আন্ডারগ্রাউন্ড মাইনিং। তাদের কাজকামের মধ্যে অনেক ভুল আছে, তারা যথাযথভাবে কয়লা তুলছে না। যদি একটা উদাহরণ দেই আপনাকে, যে ধরেন এখন যে সাবসিডেন্সের প্রবলেমটা এসেছে, এখানেও একটা বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ জমি দেবে গেছে, তো এখন দেবে গেল কেন? এটা তো আপনার দেবে না যেতেও পারতো, যদি আপনার এখানে টেকনিক্যাল যেটা বলা হয় স্যান্ড স্টোয়িং, বা আপনি যে জায়গাটা থেকে কয়লা তুলে নিলেন সেই জায়গাটাতে আপনি যদি স্যান্ড ফিলিং করেন, বালি দিয়ে ভরে দেন, তাহলে এই সাবসিডিটা হবে না। এবং এই ধরনের প্রসেস পৃথিবীর বহু জায়গায় চালু আছে। আমাদের পার্শ্ববর্তী ভারতে বহু মাইন আছে যেখানে আপনার স্যান্ড ফিলিং দিয়ে এই সাবসিডেন্সটা রোধ করা হচ্ছে। আর মানে স্যার, আপনি বলতে চাচ্ছেন যে আমরা এখন আমাদের দেশের কয়লাটা মজুদ রাখার থেকে এখন আমরা ব্যবহার করতে পারতাম, বা ব্যবহার করাটা সঠিক ব্যবহার করার এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছি। স্যার, আপনার কাছে আসছি আমরা। আমাদের দর্শকরা কিছু মতামত পাঠিয়েছেন, এর মধ্যে একজন ডক্টর এমদাদুল হক রাজশাহী থেকে বলেছেন যে তার কোশ্চেন হচ্ছে যে আমার খাবার থাকতে না খেয়ে মরবো। আরেকজন দর্শক আমাদেরকে বলেছেন রাজা কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি না করে পাহাড়ের পিলার বানিয়ে লাভ কি। মানে আমি প্রফেসর হোসেন মনসুরের কাছে আসছি আবার একটি যে নিয়ে, যে আমরা দেখতে পাচ্ছি 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি কয়লা নীতি নিয়ে ফার্দার রিভিউ করতেছে। সেই কমিটি এখন আসলে কি করছে? আমরা কয়লা নিয়ে এটি একাদশ, মানে আমরা 10টি সংস্করণ, কয়লা নীতি নিয়ে 10টি সংস্করণ, খসড়া সংস্করণ দেখেছি, এটি একাদশ সংস্করণ হতে যাচ্ছে। মানে কারণ কি? মানে আমরা এটা দুইটা কমিটি এখানে আছে,